আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোষ ও কোষের গঠন অধ্যায়ের ৩ নাম্বার লেকচার নিউক্লিয়াস ও ডিএনএ আরএনএ এর গঠন সম্পর্কে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটা, এবং খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা করবা। তাহলে দেখবা এই নিউক্লিয়াস নিয়ে ডিএনএ এর গঠন নিয়ে যা যাবতীয় তোমার কনফিউশন আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি আলোচনা। তাহলে নিউক্লিয়াসের ইতিবৃত্ত থেকে আমাদের শুরুতে কিছু তথ্য জানতে হবে। দেখো 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছে, এবং কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বলা হচ্ছে। তাহলে তিনটা নাম: কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, আর একটা নাম হলো কেন্দ্রিকা। কেন বলা হয় আমরা একদম শুরুতে জেনে আসছি এই অধ্যায়ের, যে নিউক্লিয়াসের মধ্যেই থাকে ডিএনএ, যে ডিএনএ মেসেঞ্জার আরএনএ তৈরি করে এবং মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন কোষের সকল উপাদান তৈরি করে এবং প্রোটিন দেহের সকল বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই প্রোটিন তৈরির মূল সিগন্যাল দেয় ডিএনএ। এই জন্য ডিএনএ থাকে যেহেতু নিউক্লিয়াসে, নিউক্লিয়াসকেই কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াস কি সব কোষেই থাকে? উত্তর হলো না। যেমন আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, ওর নিউক্লিয়াস যেহেতু নাই, এটাকে নিউক্লিয়াস না বলে তখন নিউক্লিওয়েড বলা হচ্ছে। তাহলে আদি কোষের নিউক্লিয়াসটাকে আমরা কি বলি? নিউক্লিয়াসের মতো না, নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো, তখন তাকে বলা হয় নিউক্লিওয়েড। অর্থাৎ নিউক্লিয়ারটা সুগঠিত থাকে না। কিছু সংখ্যক প্রকৃত কোষেও পাওয়া যায় না, যেমন আমাদের সিপ কোষ, গাছের ক্ষেত্রে ফ্লোয়েমের টিস্যুর একটা কোষ হলো সিপ কোষ। মানুষের পরিণত লোহিত রক্তকণিকাতেও কোনো নিউক্লিয়াস নাই। এছাড়া অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না। কোনো কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, যেমন ভাউকেরিয়া, বট্রিডিয়াম, স্প্রোফিলিয়া এরকম নামক কিছু শৈবালে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এ ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট। অর্থাৎ যদি কোনো উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন তাকে সিনোসাইট বলা হয়। প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে প্লাজমোডিয়াম বলা হয়। কিছু ইনফরমাল তথ্য, যেমন দেখো নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকে। শুক্রাণুর প্রায় 90% অংশই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কী কী এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেখো কোষ জৈবনিক সকল কাজ নিয়ন্ত্রণ করে কি থেকে? এই যে প্রোটিন তৈরির মাধ্যমে। আমরা এই অধ্যায় শেষে কিছু প্রক্রিয়া পড়ব, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে জানবো কিভাবে কোষের সকল বৈশিষ্ট্য সে নিয়ন্ত্রণ করে। এছাড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে, যেটা জীবনের বৈশিষ্ট্য রক্ষা করে। এছাড়া আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, যে কথাটা আমি বারবার বলে আসতেছি। তাহলে প্রোটিন সংশ্লেষণের সাথে নিউক্লিয়াস প্রত্যক্ষভাবে জড়িত। যেখানে নিউক্লিয়াস নাই, এই মেনোবিক দিয়ে তোমরা মনে রাখতে পারো, অণুর মতো পরিণত আরবিসি ও সিভে আদৌ নিউক্লিয়াস নেই। তাহলে অণুর মতো মানে কি? অনুচক্রিকায় নিউক্লিয়াস নাই, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই, সিপ কোষে নিউক্লিয়াস নাই। সিপ কোষটা হলো ফ্লোয়েম টিস্যুর একটা কোষ। তাহলে এটা হলো ফ্লোয়েম টিস্যুর একটা কোষ। আর আদি কোষেও কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, শুক্রাণুর এই যে 95-90% অংশই নিউক্লিয়াস, পুরোটাই দেখো নিউক্লিয়াস থাকে এখানে। আর এই সিপ কোষের মধ্যে দেখো কোনো নিউক্লিয়াস নাই, কারণ সিপ কোষ তো ফ্লোয়েম টিস্যুর কোষ, এটা খাদ্য পরিবহনের সাথে রিলেটেড। যদি নিউক্লিয়াস থাকতো সে কিন্তু খাদ্যটাকে পরিবহন করতে পারতো না। এই জন্য নিউক্লিয়াসগুলো না থেকে একটা নলের মতো অংশ সৃষ্টি হয়েছে, যাতে এর মধ্যে দিয়ে খাদ্যটা চলাচল করতে পারে। নিউক্লিয়াসের গঠন সেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। নিউক্লিয়াসের বাইরের দিকে একটা ঝিল্লি থাকে, ঝিল্লিটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। এবং নিউক্লিয়াসের মাঝে গোলাকার যে বস্তু থাকে একে বলা হয় নিউক্লিওলাস। তাহলে বাইরে থাকবে একটা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, তাকেই বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। ভিতরের দিকে গোলাকার বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর পেঁচানো সুতার মতো যে অসংখ্য অংশ দেখতে পাচ্ছ, এই পেঁচানো সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা অথবা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এদেরই নাম হলো ক্রোমাটিন জালিকা। জালের মতো অংশগুলোর নাম কি? ক্রোমাটিন জালিকা, অথবা এরই আরেক নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। রেটিকুলাম মানে জাল, রেটি মানেই জাল বোঝায়। ওকে। আর নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্র পদার্থ থাকে, সে ধাত্র পদার্থগুলোকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। এখন দেখো তো, নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে এটা কিন্তু একদম সম্পূর্ণ না, জায়গায় জায়গায় একটু ছিদ্র হয়ে আছে, রন্ধ্র হয়ে আছে। এই রন্ধ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা ইংলিশে নিউক্লিয়ার পোর। তাহলে এই রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের বাইরে তো সাইটোপ্লাজম থাকে কোষের, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে কি দিয়ে? নিউক্লিয়ার পোর দিয়ে বা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে। ওকে, এই যে দেখো এটা একটা নিউক্লিয়ার রন্ধ্রের গঠন। এখানে অনেকগুলো প্রোটিন চ্যানেল থাকে যারা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে কিছু পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। যে প্রোটিনটা ধরে রাখে তাকে বলা হয় অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর মানে কি? ধরে রাখা, জাহাজ অ্যাঙ্কর করে। এবং এরা যেহেতু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কিছু বস্তুর ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করে, এই জন্য এদেরকে ট্রান্সপোর্টার প্রোটিন বলা হচ্ছে, কারণ এরা ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করে।
ওকে, এবার আমরা কিছু জিনিস পড়ি। তাহলে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি একই নাম, কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। যেখানেই দেখবা মেমব্রেন সেখানেই ফসফোলিপিড বাইলেয়ার। যেমন আমরা কোষ ঝিল্লির গঠনের ক্ষেত্রেও পড়ছি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনটাও ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র থাকে এবং রন্ধ্রগুলোর ব্যাস বা ছিদ্রগুলোর ব্যাস 9 মিলিমিটার। কাজ কি দেখো, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সে পৃথক করে রাখতেছে নিউক্লিয়ার এনভেলপ, এবং একটা নিউক্লিয়াসের সুগঠিত আকৃতি দিচ্ছে। বহিস্থ যোগাযোগ রক্ষা করতেছে কি দিয়ে? নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে। আর নিউক্লিয়াসের অবস্থাটাকে দৃঢ় করতেছে, তার মানে একটা সুগঠিত নিউক্লিয়াস তৈরি করতেছে। নিউক্লিওপ্লাজম কি করে? এটা স্বচ্ছ ঘন দানাদার তরল পদার্থ, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে বা ধাত্র পদার্থ থাকে তাকেই নিউক্লিওপ্লাজম বলা হচ্ছে। এর আরেক নাম ক্যারিওলিম্ব। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ল্যাটিন এই ওয়ার্ডটা দেখবা যেখানেই থাকে ক্যারিয়ন, এটা সবসময় নিউক্লিয়াস বোঝায়। তাহলে ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকে নিউক্লিওপ্লাজমের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে তাকেই তুমি নিউক্লিওপ্লাজম বলতে পারো। হ্যাঁ, কি জিনিস? কাজ কি? এ ক্রোমাটিন জালিকাগুলোকে ধারণ করে রাখে, নিউক্লিওলাস ধারণ করে। তাহলে নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা তার মধ্যে আছে, জৈবনিক কাজে সাহায্য করে। এরপর আসো নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসটা কি? এটা নিউক্লিয়াসের মধ্যে থাকা ছোট অনেক ঘন একটা গোলাকার বস্তু। বিজ্ঞানী ফন্টানা এটা 1871 সালে দেখতে পাইছিলেন এবং বোম্যানের নামকরণ করেন। তাহলে এর সাথে নাম আছে কার কার? ফন্টানা এবং বোম্যানের। ক্রোমোজোমের যে অংশের সাথে লাগানো থাকে তাকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট। সহজভাবে জিনিসটা বুঝো, ধরে রাখো এটা হলো একটা নিউক্লিয়াস, এখন নিউক্লিয়াসের এইটা হলো নিউক্লিওলাস। তাহলে এখানে তো ক্রোমাটিন জালিকাগুলো আছে, ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমের যে অংশের সাথে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে ওই ক্রোমোজোমটাকেই বলা হয় স্যাট ক্রোমোজোম, বা ওই জায়গাটুকুকেই বলা হয় স্যাটেলাইট বা স্যাট। অর্থাৎ পুরো জায়গায় তো ক্রোমোজোম ছড়িয়ে ছিটিয়ে আছে বা নিউক্লিয়ার রেটিকুলামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু নিউক্লিওলাসটা তো মাত্র একটা জায়গায় আছে। যে জায়গায় আছে ওই জায়গার সাথে যে ক্রোমোজোমটা টাচ আছে ওইটাকেই বলা হয়েছে স্যাট ক্রোমোজোম বা জায়গাটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। এটা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট না। হ্যাঁ, কাজ কি দেখো, নিউক্লিওলাসের কাজ হলো আরএনএ সংশ্লেষণ করা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে আরএনএ সংশ্লেষণ করে কে? নিউক্লিওলাস। প্রোটিন সংশ্লেষণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর এইটা খুব ভালো করে মনে রাখো, এটা কিন্তু পরে আমাদের লাগবে, যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এটাও কে কাজ করে? তাহলে নিউক্লিওলাস। নিউক্লিওটাইড কি আমরা একটু পরে ডিএনএর গঠনে জানবো। নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে এইটাই হলো নিউক্লিয়ার জালিকা। কোষ বিভাজন অবস্থায় এদেরকেই আমরা মূলত ক্রোমোজোম দেখি। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো জালিকা অবস্থাটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকাটা একটু মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এটাকে খালি চোখে দেখা যায়, ওই অবস্থাটাকেই তখন ক্রোমোজোম বলা হচ্ছে। হ্যাঁ, আবার ক্রোমোজোমের একটা ক্ষুদ্র অংশকে বলা হয় ডিএনএ, ডিএনএর একটা ক্ষুদ্র অংশকে বলা হয় জিন। সব ভয় পাওয়ার কিছু নাই, যে ভাই অনেক সময় বলে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজোম, কখনো বলা হয় ডিএনএ, কখনো বলা হয় জিন, একই জিনিস। তাহলে দেখো নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়াসের মধ্যে আছে, এই নিউক্লিয়ার রেটিকুলামটাই যখন কোষ বিভাজনের সময় একটু মোটা হয়ে যায় তখন এটাকে ক্রোমোজোম বলা হচ্ছে। ওই ক্রোমোজোমকে যখন আবার ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তখন সেটাকে ডিএনএ বলা হচ্ছে, ডিএনএর একটা ক্ষুদ্র অংশকে আবার জিন বলা হচ্ছে। তার মানে জিন অনেকগুলো মিলে একটা ডিএনএ তৈরি, অনেকগুলো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি, অনেকগুলো ক্রোমোজোম মিলে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাও যদি না বোঝো আমাদের পেজে দেখবা শর্ট 1 মিনিটের ভিডিও আছে একটা, ক্রোমোজোম, ক্রোমাটিন, নিউক্লিয়াস, ডিএনএ, এগুলো সম্পর্কে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে এ কী করে? ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। এছাড়া ক্রোমোজোমের মধ্যে বা ডিএনএর মধ্যে মিউটেশন, প্রকরণ সৃষ্টি হতে পারে। ওকে, কোষস্থ নির্জীব বস্তু। তাহলে নিউক্লিয়াস আমরা জানলাম, কোষস্থ নির্জীব বস্তু তো আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ে আসছি, জাস্ট এখান থেকে একটু দেখাই দিব। দেখো সঞ্চিত পদার্থ কারা কারা? ভালো ভালো জিনিস যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, এই উপাদানগুলোই সঞ্চিত থাকে। নিষ্ক্রিয় পদার্থ মনে রাখছিলাম আমরা এই স্পেন দিয়ে। তাহলে এই স্পেন দিয়ে কী হয়? হরমোন, পিগমেন্ট, এনজাইম আর হচ্ছে নেকটার, এই কয়েকটা কথা মনে রাখো। পিগমেন্ট কারা কারা হতে পারে? ক্লোরোফিল, সবুজ রঙের পিগমেন্ট। পিগমেন্ট মানে রঙিন বস্তু, পিগমেন্ট কথাটার অর্থ হলো রঙিন বস্তু। ওকে, তাহলে অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড, এগুলো হলো পিগমেন্ট। বর্জ্য পদার্থ বলছি, মুখস্থ করার কোনো তোমার দরকার নাই। তুমি যদি দেখো সঞ্চিত আর নিশ্চিত পদার্থ না, তাহলে সেটাই বর্জ্য পদার্থ, যেমন রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিডটা নিয়ে কনফিউশন হতে পারে, এটা কিন্তু একটা বর্জ্য পদার্থ, এটাই সাধারণত পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষায় আসে। খনিজ ক্রিস্টাল থাকে কিছু, প্রধান খনিজ ক্রিস্টাল কি থাকে? ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট নামক বর্জ্য পদার্থটা কোষের মধ্যে দুই ধরনের অবস্থায় থাকতে পারে। যদি সেটা সূচের মতো গঠন সৃষ্টি করে তখন তাকে বলা হয় গ্রাফাইট,
আর যদি আঙ্গুরের থোকার মতো থাকে তখন তাকে বলা হয় সিস্টোলিথ। তাহলে ক্যালসিয়াম অক্সালেট নামক বর্জ্য পদার্থ কয় অবস্থায় থাকে? 2 অবস্থায়। যদি সূচের মতো গঠন সৃষ্টি করে তখন গ্রাফাইট বলা হচ্ছে, আর যদি থোকার মতো গঠন সৃষ্টি করে তখন সিস্টোলিথ। এই পরের ছবিটাতে দেখো সিস্টোলিথ এবং গ্রাফাইটের ছবি আছে। তাহলে এই যে সূচের মতো এটাকে কি বলা হচ্ছে? গ্রাফাইট। এটা হলো ক্যালসিয়াম অক্সালেট, সূচের মতো একটা গঠন সৃষ্টি করছে। আর এখানে দেখো আঙ্গুরের থোকার মতো গঠন সৃষ্টি করছে, একে কি বলা হয়? সিস্টোলিথ। ওকে, এবার ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম বলতে আসলে আলাদা কিছু না, নিউক্লিয়ার রেটিকুলামগুলো কোষ বিভাজনের সময় অনেক মোটা দেখা যায় এবং তখনই তাদেরকে আমরা আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখি। তাহলে ক্রোমোজোম সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কার্ল নাগেলি। তোমরা আবার পড়িও না কার্ল নাগিনি নাকি? তাহলে কার্ল নাগিনি বা সংক্ষেপে কার্ল নাগেলি এই বিজ্ঞানী ক্রোমোজোম প্রত্যক্ষ করেন 1842 সালে। নামকরণ করেন ডাব্লিউ ওয়াল্ডেয়ার 1888 সালে। সাল দরকার নাই, শুধু নামটা পড়বা। সংখ্যা দেখো, প্রতি জীবে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। প্রত্যেক জীবের জন্য ক্রোমোজোম সংখ্যাটা টোটালি আলাদা। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা একরকম, আবার গরুর একরকম, ছাগলের একরকম। তাহলে এক একটা প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যাটা সুনির্দিষ্ট। এরপরে আসো, ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে কত? 1200। আর মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি অথবা 23 জোড়া। এই দুইটা নিয়ে তোমরা আবার কনফিউশন করো, অনেক সময় তোমরা 23টি মনে করো। দেখো ক্রোমোজোমটা কত জোড়া থাকে? 23 জোড়া, যাকে 46টি বলা হয়। তাহলে প্রশ্নে অনেক সময় আসে মানুষের ক্রোমোজোম কতটি? ক নম্বরে থাকে 23টি। তোমরা ওই যে 23 জোড়া পড়ে আসো, এজন্য মনে হয় 23টি, কিন্তু আসলে 23 জোড়া বা 46টি। তাহলে এরা কি? কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন কথাটার বাংলা অর্থ হলো কপি করা, কপি করা অর্থাৎ ডাবলিং করা, একটা থেকে সংখ্যা বৃদ্ধি হয়ে 2টা হওয়া। এরা রং ধারণ করতে পারে। ক্রোম কথাটার অর্থই হলো রং, CROME, ক্রোম মানেই রং ধারণ করে। এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতির উপাদান বহন করে এবং মিউটেশন প্রকরণ সৃষ্টি করে। এই টার্মগুলো ভয় পাইও না, মিউটেশন কি প্রকরণ কি আমরা জানবো। এদেরকে ক্রোমোজোম বলা হচ্ছে। ক্রোম কথাটার অর্থ কি তাহলে? রং। সোম কথাটার অর্থ আছে সোমা থেকে, সোমা মানে দেহ। তাহলে যে দেহ রং ধারণ করে, যে অংশ রং ধারণ করে তাকেই ক্রোমোজোম বলি আমরা। সাটন ও বোভেরি ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেছিলেন। এখন দেখো এই ক্রোমোজোমগুলো আমাদের দেহে কিভাবে থাকে, খুব সুন্দর একটা জিনিস। তাহলে আমরা যে বলি 23 জোড়া ক্রোমোজোম, কেন 23 জোড়া বলি? এটা একটু ইন্টারেস্টিং, কারণ ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। প্রত্যেক জোড়ার 2টা ক্রোমোজোমের একটা পেয়ে থাকি আমরা বাবার কাছ থেকে, আর একটা পেয়ে থাকি মায়ের কাছ থেকে। মনে করো এটা 1 নম্বর ক্রোমোজোমের একটা জোড়া, তাহলে 2 নম্বরও এরকম 2টা ক্রোমোজোম থাকবে, 3 নম্বরও এরকম 2টা, আস্তে আস্তে কত দূর পর্যন্ত থাকবে? 23টা জোড়া। তাহলে প্রতি জোড়ায়, তাহলে ধরে নাও এটা 23 নম্বর জোড়া। তাহলে এটা হলো ধরে নাও 23 নাম্বার জোড়া। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 এর টোটাল 23। তাহলে তুমি যদি হলুদ রঙের 23টা ক্রোমোজোমকে আলাদা করো, তাহলে এইটাকে তখন আমরা বলি এক হ্যাপ্লয়েড সেট, যেটা আমরা পাইছিলাম বাবার শুক্রাণু থেকে। কারণ শুক্রাণুর মধ্যে তোমরা জানো n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে n সংখ্যক ক্রোমোজোম থাকে। আবার এই দিকে তুমি যদি আলাদা করো তাহলে নীল রঙের 23টা ক্রোমোজোম পাবা। এইটা পেয়েছি আমরা মায়ের ডিম্বাণু থেকে। তাহলে এই যে বাবার হ্যাপ্লয়েড ডিম্বাণুতে হলুদ রঙের 23টা ক্রোমোজোম টোটাল, আবার মায়ের ডিম্বাণু থেকে আমরা পাইছি এই দিকের নীল রঙের 30টা ক্রোমোজোম, মানে এই ছবি অনুসারে আর কি। আসলে ভাবিও না যে বাবার কাছ থেকে হলুদ রঙের পাইছি, মার কাছ থেকে নীল রঙের পাইছি, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে বাবা যে শুক্রাণু দিছে সেখানে এই 23টা ক্রোমোজোম, মা যে ডিম্বাণু দিছে সেখান থেকে এই 23টা ক্রোমোজোম। যখন জাইগোট তৈরি হয়েছে, আমরা জানি ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে অর্থাৎ N আর N মিলে কি তৈরি হয়? 2N তৈরি হয়। এই সময় কি হয়েছে? বাবার 1 নম্বর ক্রোমোজোম শুক্রাণুর 1 নম্বর ক্রোমোজোম মায়ের 1 নম্বর ক্রোমোজোমের সাথে জোড়া তৈরি করে। শুক্রাণুর 2 নম্বর ক্রোমোজোম ডিম্বাণুর 2 নম্বর ক্রোমোজোমের সাথে একটা জোড়া তৈরি করে, তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই জন্য কিন্তু আমরা সবসময় বলি 23 জোড়া। আশা করি বুঝতে পারছো। এবং এভাবে N মিলে আবার আমরা কি হয়ে গেছি? 2N হয়ে গেছি। তাহলে এইটা হলো মূলত তথ্য। তাহলে দেখো এই যে প্রতি জোড়ার একটা পাইছি আমরা কার কাছ থেকে? বাবার কাছ থেকে। আরেকটা পাইছি কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তাহলে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। সব প্রাণী প্রতি জোড়ার একটা পায় তার বাবার কাছ থেকে অর্থাৎ শুক্রাণু থেকে, আর একটা পায় মায়ের কাছ থেকে অর্থাৎ ডিম্বাণু থেকে। ওকে, এবার একটা ক্রোমোজোমের গঠনটা আমরা চিন্তা করি। নর্মালি ক্রোমোজোম দেখলে তোমার মনে হবে একটা সুতা, মনে করি এরকম একটা লম্বা সুতা, এটা হলো ক্রোমোজোম। তাহলে 2টা ক্রোমোজোম এরকম পাশাপাশি 2টা সুতা আকারে থাকবে। কিন্তু তুমি যখন একে 100x জুম করবা, অনেক বেশি জুম করবা, এবং কোষ বিভাজনের ধাপে যখন এটা অনেক বেশি মোটা হবে, তখন তাকে আসলে একটা সুতার মতো দেখা যায় না। ক্রোমাটিন অবস্থায় বা নিউক্লিয়াসের মধ্যে যেটাকেই তুমি ক্রোমাটিন বা সুতার মতো দেখো, কোষ বিভাজনের সময় এটা মোটা হয়, তখন মনে হয় যে এখানে একটা সুতা না, এরকম 4টা সুতা আছে। কয়টা সুতা আছে? এরকম 4টা সুতা। আরও যখন জুম করবা দেখবা প্রত্যেকটা সুতা আসলে ওই ধরনের না, আরও মোটা, অর্থাৎ এই ধরনের একটা গঠন সৃষ্টি করে।
এই ধরনের, অর্থাৎ প্রত্যেকটা সুতার আরও 2টা করে অংশ থাকে, তাহলে এই ধরনের একটা গঠন সৃষ্টি করে। তাহলে এটা এক সাইড, তাহলে এইটাই মূলত এইটা, হ্যাঁ। আর এই দিকে আরেকটা আর্ট করি, তাহলে অনেক বেশি জুম করলে এবং মূলত কোষ বিভাজনের মেটাফেজ ধাপে এদেরকে এরকম মোটা মোটা দেখা যায়, তখন দেখলে মনে হয় যে তার 4টা আলাদা আলাদা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই বাহুগুলো মাঝখানে একটা পয়েন্টে সংযুক্ত। তার এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। তাহলে বাহুগুলোর নাম ক্রোমাটিড, মনে রাখো বাহুগুলোর নাম কি? ক্রোমাটিড। আর এই যে 4টা ক্রোমাটিড যে পয়েন্টটাতে সংযুক্ত, এটা যেহেতু সেন্টারে থাকে, সেন্টার মানে কি? মাঝে, এই জন্য এই বাহুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা জানলাম একটা ক্রোমোজোমের অনেক 4টা বাহু থাকে, বাহুগুলোকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড বলা হচ্ছে। আর ক্রোমাটিডগুলো মাঝখানে যে বিন্দুতে সংযুক্ত, এই বিন্দুটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে ক্রোমাটিডগুলো সংযুক্ত থাকে। এছাড়া ক্রোমোজোমের আরও কিছু পার্ট থাকে, যেমন অনেক বিজ্ঞানী বলে ক্রোমোজোমের একটা আবরণ থাকে, তাকে পেলিকল বলা হয়। আবার আমরা একটু আগে পড়ে আসছি, ক্রোমোজোমের যে অংশের সাথে নিউক্লিওলাস লাগানো থাকে ওই অংশটাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম নামক অংশ এখানে থাকে। আমরা এখান থেকে তাহলে জানি, দেখো তাহলে এই ছবিটা একটু লক্ষ্য করো যে সেন্ট্রোমিয়ার আর জিনিসটা কি? তাহলে এই যে একটা বাহু, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, যদিও এখানে একসাথে লাগানো কিন্তু মেটাফেজ ধাপে টোটালি আলাদা, অর্থাৎ এই ধরনের গঠন দেখা যায়। এবং এই বাহুগুলো যে পয়েন্টে সংযুক্ত এইটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর আমরা জানি যে কোষ বিভাজনের সময় দেখো কি হয়, এই যে স্পিন্ডল ফাইবারগুলো তৈরি হয়, স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো সংযুক্ত হয়। তাহলে স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের যে বিন্দুটাতে সংযুক্ত হয় ওই বিন্দুটাকে বলা হয় কাইনোটোকোর। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, আবার বলি আমি। দেখো একটা ক্রোমোজোমের 4টা বাহু থাকে, বাহুগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই বাহু 4টা যে বিন্দুতে সংযুক্ত, পুরো বিন্দুটাকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের একটা ছোট জায়গা কার সাথে সংযুক্ত হয়? স্পিন্ডল ফাইবার। কারণ স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হয়ে এই ক্রোমোজোমটা দুই ভাগ হয়ে দুই অংশ দুই দিকে চলে যাবে, যেটা মাইটোসিস বিভাজনের সময় আমরা জানবো বিস্তারিত। তাহলে স্পিন্ডল ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের যে বিন্দুতে যুক্ত হয় ওই বিন্দুটাকে বলা হয় কাইনোটোকোর। তাহলে প্রথমে কি পাইলাম আমরা? ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো যে পয়েন্টে সংযুক্ত তার নাম কি? সেন্ট্রোমিয়ার। আবার সেন্ট্রোমিয়ারের যে অংশ কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হয় তার নাম হলো কাইনোটোকোর অথবা কাইনোটোকোর মোটর প্রোটিন। তার মূলত কাইনোটোকোরটা হলো সেন্ট্রোমিয়ার পার্ট, সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের পার্ট। এভাবে মাথায় রাখো। তাহলে ওকে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এরপর ক্রোমোজোমের প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিছু ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থেকে, কিছু ক্রোমোজোমে 2টা, এগুলো ইজি জিনিস। একটা সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলবো মনোসেন্ট্রিক, মনো মানে 1। 2টা সেন্ট্রোমিয়ার থাকলে বলবো ডাইসেন্ট্রিক, ডাই মানে 2। অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকলে বলবো পলিসেন্ট্রিক বা 2-এর অধিক। ডিফিউজ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে সেন্ট্রোমিয়ারগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সুনির্দিষ্ট স্থানে নাই, তখন তাকে ডিফিউজ বলা হয়। আর বায়োলজিতে কোথাও যদি দেখো এ থাকে, এ মানে নাই বা অ্যাবসেন্স বোঝায়, তাহলে সেন্ট্রোমিয়ার নাই, এটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক, যার কোনো সেন্ট্রোমিয়ার নাই। অবস্থান অনুসারে কী কী ভাগে ভাগ করা যায় দেখো, যদি ক্রোমাটিডগুলো এরকমভাবে থাকে আর সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে, অর্থাৎ ভি আকৃতি, এইটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝে, তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে? মাঝে। মাঝ থেকে যদি একটু নিচে নেমে যায়, সাব মানে নিচে, তখন এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। এটার আকৃতি হয় তখন এল এর মতো, হ্যাঁ এল, কারণ এল এর মধ্যে দেখো সেন্ট্রোমিয়ারটা কোন দিকে নেমে আসছে? একটু নিচের দিকে নেমে আসছে। আর অ্যাক্রোসেন্ট্রিক যদি যে আকৃতির হয়, অর্থাৎ এক প্রান্তের একটু কাছাকাছি যে আকৃতির হলে তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি আই আকৃতির হয়, একদম সেন্ট্রোমিয়ারটা মাঝে আছে, দুই দিকে 2টা বাহু, সেন্ট্রোমিয়ার মাঝে, দেখতে আই এর মতো, তখন এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে আমরা জানলাম ভি এল জে আই, ভি মেটাসেন্ট্রিক, এল সাব মেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। এই 4 ধরনের সেন্ট্রোমিয়ার পাই আমরা, বা ক্রোমোজোম পাই। কিসের উপর নির্ভর করে? সেন্ট্রোমিয়ারের অবস্থান। এরপর আসো দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ অনুযায়ী 22 জোড়া মানুষের ক্ষেত্রে এদেরকে বলা হয় অটোসোম। তাহলে অটোসোমগুলো কি করে? দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো বহন করে। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, জিনগুলি আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে যে সকল দেহ তৈরি করে, যেমন আমাদের হাত, পা, নাক, কান, মাথা সব কিছু তৈরি করছে, এরা হলো সব অটোসোম। মানুষের ক্ষেত্রে এর সংখ্যাটা হলো 22 জোড়া বা 44টি। তাহলে 22 জোড়া বা 44টি। আর 1 জোড়া ক্রোমোজোম যারা লিঙ্গ নির্ধারণ করে তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এরা হলো এক্স এ, এক্স আর ওয়াই। পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম থাকে এক্স ওয়াই, অর্থাৎ ডিম্বাণু থেকে যদি আমরা পাই এক্স, শুক্রাণু থেকে যদি আমরা পাই ওয়াই, তাহলে এটা একটা পুরুষের গ্যামেট হবে বা পুরুষের জিনোটাইপ হবে। আর ডিম্বাণু শুক্রাণু 2টা থেকেই যদি আমরা এক্স এক্স পাই, তখন এটা মেয়ে হবে। তাহলে এক্স ওয়াইটা হলো ছেলে
আর XX হলো মেয়ে। তাহলে এই ক্রোমোজোমটা সরাসরি সন্তানের লিঙ্গ নির্ধারণের কাজে জড়িত, এই জন্য এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ওকে, তাহলে এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে টেলোসেন্ট্রিক দেখো একদম আই, মাথায় প্রান্তভাগে সেন্ট্রোমিয়ার, সাবমেটাসেন্ট্রিকটা হলো এল এর মতো আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিকটা হলো জে অক্ষরের মতো আকৃতি, আর মেটাসেন্ট্রিকটা হলো ভি, উল্টা ভি মনে হচ্ছে না, বা এরকমও থাকতে পারে, ভি আকৃতির মতো। আর এইটা হলো দেখো যে ক্রোমোজোমগুলোর বিভিন্ন ধাপের ছবি কেমন হয়, হ্যাঁ, যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলোর ছবি কেমন হয়, এগুলো জাস্ট নাইস টু নো, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। এবার আসো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কী কী থাকে, এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি ডিএনএর গঠনটাও বুঝতে পারবে না। তাহলে দেখো রাসায়নিক গঠনে ক্রোমোজোমে আগে হেডলাইন পড়ো, কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, এরপরে থাকে প্রোটিন, তাহলে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, ধাতব কিছু আয়ন থাকে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন, আর থাকে কিছু এনজাইম। নিউক্লিক অ্যাসিডটা আবার হয় দুই ধরনের, একটার নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, একটার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড, সহজ বাংলা কথায় ডিএনএ আর আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ মূলত ক্রোমোজোমের একটা উপাদান। ডিএনএ আরএনএ ছাড়াও ক্রোমোজোমে প্রোটিন থাকে, ধাতব আয়ন থাকে, এনজাইম থাকে। তাহলে ডিএনএ আরএনএর সাথে অন্য অনেক কিছু মিলে ক্রোমোজোম তৈরি হয়। প্রোটিনটা আবার দুই ধরনের হয়, কিছু প্রোটিনকে বলি আমরা হিস্টোন প্রোটিন, এটা মূলত ক্ষারধর্মী হিস্টোন, আর অ্যাসিড ধর্মীটাকে বলা হয় নন হিস্টোন। তাহলে হিস্টোন প্রোটিনগুলো কি করে, ক্রোমোজোমের গাঠনেই কি উপাদান হিসেবে ভূমিকা পালন করে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আর হিস্টোন প্রোটিনটা মিলেই ক্রোমোজোমটা তৈরি হয়। ওকে, এবার নন হিস্টোন প্রোটিনটা প্রায় 500 ধরনের থাকে, হ্যাঁ। আর ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, এনজাইমের মধ্যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওসাইড, ট্রাইফাটেস, এই এনজাইমগুলো থাকে। এনজাইমগুলোর কাজ কী কী আমরা জানবো সবগুলো বিস্তারিত। কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম সহ ক্রোমোজোম সংখ্যা উল্লেখ করা হলো এই স্লাইড থেকে। দেখবা যে কয়েকটা আমি দাগায় রাখছি, এটা তো মুখস্থ করা একটু টাফ, এটা মনে ধরে রাখাটাও একটু টাফ, কিন্তু এর মধ্যে কয়েকটা পরীক্ষায় আসছে, বিশেষ করে এইচএসসিতেও আসছে, অ্যাডমিশনেও আসছে। এই জন্য যে কয়েকটা তোমরা পারো, যেমন ধানের ক্রোমোজোম সংখ্যা 24, গমে 42, যে কয়েকটা দাগানো আছে অন্তত এই কয়েকটা পড়তে পারো, পুরো ছকটা মুখস্থ করার কোনো দরকার নাই। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, এখনই স্ক্রিনশট নিয়ে নাও, এটা তুমি পরে স্ক্রিনশট থেকে বইয়ে দাগাই নিবা যে এই কয়েকটা আমার একটু মুখস্থ করতে হবে। এই পিকচার কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া, আর আমার স্লাইডে যতগুলো লেখা আছে সব কিন্তু তোমার বই থেকেই নেওয়া, সব ভয় পাওয়ার কিছু নাই। বইয়ের কথাগুলোকে আমি একটু গুছিয়ে এখানে লিখে আনছি। এবার ক্রোমোজোমের কাজ রিডিং দিলেই বুঝতে পারবা। তাহলে কি করে, বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ, বহন এবং স্থানান্তর করে, কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, তাই না। কোষ বিভাজনের সময় একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমোজোম কমপ্লিট, দুইটা ক্রোমোজোম তৈরি হয়, হয়ে সেটা দুইটা কোষে চলে যায়, যার কারণে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকে। ডিএনএ বা জিন অণু এর মধ্যে সে ধরে রাখে। ডিএনএ সাজ অনুযায়ী তৈরি মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ হয়, এইটাই আমরা জানবো আমাদের সর্বশেষ অর্থাৎ 4 নম্বর ক্লাসে। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে, এবং 4 নম্বর ক্লাস তুমি কিন্তু কোনোভাবেই মিস করবে না, ওইটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সিকিউ প্রশ্ন সবচেয়ে বেশি হবে আমরা যে 4 নম্বর ক্লাসটা নিব এখান থেকে। বংশগতির ধারক বাহক জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। তাহলে কাকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হচ্ছে, জিনকে বলা হচ্ছে। ডিএনএকে কি বলা হয়, মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে এই টার্মগুলো কাকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়, কাকে মাস্টার মলিকিউল বলা হয়, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ছবিতে দেখো, এই যে একটা নিউক্লিয়াস, অনেকটা তোমরা নুডলসের মধ্যে দেখতেছো, এই নিউক্লিয়াসকে একটু যদি জুম করো তখন ক্রোমাটিন ফাইবারকে যদি জুম করো তাহলে দেখবা ডিএনএ চতুর্দিকে, আর মাঝখানে যে হিস্টোন প্রোটিনগুলো আছে, এখান থেকে তুমি হিস্টোন প্রোটিন বাদ দিলে কি পাবা, ডিএনএ পাবা। ডিএনএর একটা অংশ তুমি যদি আলাদা করে নাও তাহলে ওটাকে আমরা তখন বলবো জিন। তাহলে এই মূলত হলো স্ট্রাকচার। তোমরা অনেক সময় ভয় পাও যে ডিএনএ কি, ক্রোমোজোম কি, জিন কি, সবই তো একই, না আসলেই তো একটার মধ্যে আরেকটা আছে, একই জিনিস। এবার আমরা ডিএনএর গঠন সম্পর্কে জানবো, কিন্তু ডিএনএর গঠন আমরা পড়তে গেলে আগে কিছু আমাদের জানতে হবে। আমরা একটু দেখি ডিএনএর ফুল নাম কি, তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নাম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড, লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার। তাহলে ডিএনএর গঠনগত এককটাকে বলা হয় নিউক্লিওটাইড, কথাটা শুনে রাখো। যেমন একটা ওয়াল তৈরি হয় অনেকগুলো ইট দিয়ে, তেমন ডিএনএটা তৈরি হয়েছে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে, একটার পর একটা নিউক্লিওটাইড সজ্জিত হয়ে 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 সম্পূর্ণ ডিএনএটা তৈরি করছে। এই জন্য বলা হচ্ছে কি নিউক্লিওটাইডের পলিমার, এবং বলা হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। তাহলে কাকে জীবনের আণবিক ভিত্তি বলা হয়, ডিএনএকে। ডিএনএ দেখতে কেমন, এটা একটা সূত্রাকার এবং পেঁচানো সুতার মতো, সিঁড়ির মতো, এটাকে বলা হয় হেলিকাল স্ট্রাকচার বা ডাবল হেলিক্স গঠন। আর কোনো আকার হতে পারে কি, হ্যাঁ হতে পারে, অনেক উদ্ভিদ বা প্রাণীতে ডিএনএর আকার আরও ভিন্ন রকম হতে পারে। মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে, এটা এমসিকিউ আসতে পারে। আর প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সর্বমোট 100 গ্রাম ডিএনএ থাকে। ডিএনএর গঠন সম্পর্কে দেখো, এই যে দুইজন বিজ্ঞানী, একজনের নাম ওয়াটসন আর একজনের নাম ক্রিক, ওনারা একটা মডেল প্রস্তাব করছে। এই মডেলটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স।
হেলিক্স মানে সূত্র, ডাবল মানে দুই, তাহলে এই মডেলে কয়টা সূত্র থাকে? দুইটা সূত্র থাকে। আমরা আজকে এই মডেলটা সম্পর্কে বিস্তারিত জানবো। এটাকেই ডাবল হেলিক্স মডেল বলা হয়। তাহলে আমরা জানলাম ডিএনএর গঠনের জন্য যে ইউনিট বা যে একক দরকার হয় তার নাম নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডটাই হলো ডিএনএর গঠন একক। এই নিউক্লিওটাইড তৈরির জন্য কিন্তু 3টা উপাদান দরকার হয়। হ্যাঁ, তাহলে কি কি? তাহলে দেখো আমরা রান্না করব, কি যে রান্না করব? ডিএনএ। ডিএনএ রান্না করার জন্য কয়টা জিনিস লাগবে আমাদের? 3টা। একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেমন গ্লুকোজ একটা শর্করা, কয় কার্বন? C6 মানে 6 কার্বন। ঠিক একইভাবে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা আমাদের প্রয়োজন হবে। এই শর্করাটাকে বলা হয় পেন্টোজ সুগার। সুগার মানে শর্করা, পেন্টোজ মানে 5, পেন্টা মানে 5। তাহলে ডিএনএর ক্ষেত্রে এই যে সুগারটা তার নাম হয় ডিঅক্সিরাইবোজ সুগার। আরএনএর ক্ষেত্রে এটার নাম হয় রাইবোজ সুগার। এই জন্য আরএনএকে রাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়। তো আমরা ডিএনএ বানানোর জন্য নিউক্লিওটাইড বানাবো। নিউক্লিওটাইড বানানোর জন্য কয়টা আমাদের কাঁচামাল লাগবে? 3টা। প্রথম কি কাঁচামালটা লাগবে? 5 কার্বন বিশিষ্ট শর্করা, যাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে আমাদেরকে একটা পেন্টোজ সুগার লাগবে। ডিএনএর ক্ষেত্রে এই পেন্টোজ সুগারটার নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজও 5 কার্বন বিশিষ্ট, ডিঅক্সিরাইবোজও 5 কার্বন বিশিষ্ট। ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে রাইবোজ। এরপর দেখো এর সাথে লাগবে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আবার অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর লাগবে একটা ফসফেট গ্রুপ। এই 3টে জিনিস মিলে তৈরি হবে নিউক্লিওটাইড, আর অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি হবে ডিএনএ। আমরা এখন আলোচনা করব একটা নিউক্লিওটাইডের গঠন এবং নিউক্লিওটাইড মিলে কিভাবে ডিএনএ তৈরি হচ্ছে এটা নিয়ে। তাহলে দেখো নিউক্লিওটাইডের গঠনে আমরা জানছিলাম যে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা লাগবে। তুমি যদি উপাদানগুলো বুঝো তাইলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা যদি আমরা তৈরি করি ডিএনএ, তাহলে এই শর্করাটার নাম হবে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। আর যদি আমরা আরএনএ তৈরি করতে চাই তাহলে এই শর্করাটার নাম হবে রাইবোজ। এই 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার সাথে সংযুক্ত হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারক উপাদানগুলো যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু মূল গঠনটা বোঝা তোমার জন্য ইজি হবে। নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা আবার 2 গ্রুপে ভাগ করা যায়। একটা গ্রুপকে বলা হয় পিউরিন গ্রুপ, আর একটা গ্রুপকে বলা হয় পাইরিমিডিন গ্রুপ। তাহলে পিউরিন আর হলো পাইরিমিডিন। পিউরিন গ্রুপের সদস্য হলো অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিন গ্রুপের সদস্য হলো থাইমিন, সাইটোসিন, আর ইউতে হলো ইউরাসিল। তাহলে আমি একটু লিখে দেই যাতে বুঝতে তোমার সুবিধা হয়। তাহলে এতে হলো অ্যাডিনিন, জিতে গুয়ানিন, টিতে থাইমিন, সিতে সাইটোসিন, আর ইউতে হলো ইউরাসিল। ইউরাসিল। তাহলে দেখো একটা হলো পিউরিন আর একটা গ্রুপের নাম কি? পাইরিমিডিন। পিউরিন গ্রুপে কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিন গ্রুপে কি আছে? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। সবসময় একটা পিউরিন গ্রুপের সদস্য একটা পাইরিমিডিন গ্রুপের সাথে অ্যাড হয়। যেমন পিউরিন গ্রুপের সদস্য অ্যাডিনিন অ্যাড হয় সবসময় থাইমিনের সাথে। কয়টা বন্ধন দিয়ে? 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। তাহলে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথেই সংযুক্ত হয় ডিএনএ তৈরির ক্ষেত্রে, আর কারোর সাথে সংযুক্ত হয় না। তাহলে একটা বেস, বেস মানে কি? ক্ষারক। তাহলে একটা বেস সবসময় আরেকটা নির্দিষ্ট বেসের সাথেই সংযুক্ত হয়। তার মানে তার একটা পেয়ার আছে। পেয়ার মানে কি? ভালোবাসা। তাহলে এই বেসের পেয়ার আছে এর সাথে, পেয়ার মানে জোড়া, তখন এদেরকে একসাথে বলা হয় বেস পেয়ার। তাহলে অ্যাডিনিন বেসটা সবসময় কার সাথে পেয়ার, কার সাথে জোড়া তৈরি করবে? থাইমিনের সাথে, যদি ডিএনএ হয়। আর আরএনএ এর ক্ষেত্রে কি হয়? আরএনএ এর ক্ষেত্রে নরমালি থাইমিন থাকে না, তার বদলে থাকে ইউরাসিল। তাহলে যেখানে যেখানে থাইমিন সেখানে সেখানে ইউরাসিল থাকবে। আর গুয়ানিন বেসটা সবসময় সংযুক্ত হয় সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। তাহলে বেস পেয়ার নিয়মটা কি দেখো, বেস পেয়ার রুলটা কি? খুব ইজি, যে অ্যাডিনিন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা সবসময় থাইমিন নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সাথে সংযুক্ত হয় ডিএনএ এর ক্ষেত্রে। আর যদি আরএনএ হয় তাহলে অ্যাডিনিন সবসময়, থাইমিন তো আরএনএতে থাকে না, তখন এর বদলে ইউরাসিল, তাহলে অ্যাডিনিন ইউরাসিলের সাথে সংযুক্ত হয়। এইটাকেই বলা হয় বেস পেয়ার। তাহলে এই বেসটা পেয়ার তৈরি করবে এর সাথে, এটাই বেস পেয়ার। গুয়ানিন বেসটা পেয়ার বা জোড়া তৈরি করবে সবসময় সাইটোসিনের সাথে, এবং এরা 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। এই রুলটাকেই বলা হয় বেস পেয়ার রুল। এখন দেখো যদি আমরা ডিএনএ তৈরি করি তাহলে ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে অ্যাডিনিন, এর সাথে সংযুক্ত হবে থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। আবার গুয়ানিন এর সাথে সংযুক্ত হবে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে। কিন্তু যদি তুমি আরএনএ তৈরি করো তাহলে এখানে অ্যাডিনিন কিন্তু এর কমপ্লিমেন্টারি বা এর পরিপূরক হিসেবে আরএনএতে কোনো থাইমিন থাকে না। তাহলে আরএনএ এর বদলে কি থাকবে? ইউরাসিল। আর গুয়ানিনটা সেম, গুয়ানিন সবসময় কার সাথে বন্ধন তৈরি করবে? সাইটোসিন। তাহলে এইটাকেই বলা হয় বেস পেয়ার নীতি। ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিন সবসময় থাইমিন,
গুয়ানিন সবসময় সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন। আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে না, এখানে ইউরাসিল থাকবে 2টা হাইড্রোজেন বন্ধন, আর গুয়ানিন সাইটোসিন একই 3টা হাইড্রোজেন বন্ধন। তাহলে প্রথমে দেখো কি হইলো, একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যদি আমরা ডিএনএ এর সাথে চিন্তা করি, ডিএনএ এর কথা চিন্তা করি, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা ডিঅক্সিরাইবোজ, তার সাথে কে সংযুক্ত হবে, অ্যাডেনিন, মানে যে কোনো একটা বেস পেয়ার। তাহলে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সাথে যখন একটা পেন্টোজ শর্করা সংযুক্ত হইল, তখন এই জিনিসটাকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে কি বলা হয়, নিউক্লিওসাইড। খুব মনোযোগ দিয়ে শুনো, এই নিউক্লিওসাইডের সাথে পরবর্তীতে 3 নম্বর ধাপে সংযুক্ত হয় ফসফেট। তাহলে 3 নম্বর ধাপে কে সংযুক্ত হয়, ফসফেট। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয়, ফসফেটটা আসে মূলত ফসফরিক অ্যাসিড থেকে, এই ফসফেট সংযুক্ত নিউক্লিওসাইডকেই তখন বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এর নাম কি, এর নাম হইল নিউক্লিওটাইড। আশা করি ক্লিয়ার। এই অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হবে ডিএনএর একটা সূত্রক, এবং 2টা সূত্রক পরবর্তীতে কানেক্ট হয়ে তৈরি করবে ডিএনএ। আমরা আসতেছি, আপাতত এতটুকু তুমি বুঝো যে ডিএনএর গঠনের জন্য কি লাগবে, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার নাম কি, ডিঅক্সিরাইবোজ। এই শর্করার সাথে কে গঠিত যুক্ত হবে, নাইট্রোজেন গঠিত ক্ষারক, যে কেউ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যে কোনোটা একটা অ্যাড হইলো এই 4টার মধ্যে। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারক মিলে যে যৌগটা তৈরি হলো তার নাম নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড পরবর্তীতে কাকে সংযুক্ত করবে, ফসফেট, হয়ে তৈরি করবে কি, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড মিলে তৈরি হবে অনেকগুলো ডিএনএ, মানে সরি অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি হবে একটা ডিএনএ সূত্রক। 2টা সূত্রক পাশাপাশি সংযুক্ত হয়ে তৈরি করবে ডিএনএ। আরএনএর ক্ষেত্রেও বিষয়টা সেম, কিন্তু এখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে কে থাকবে, রাইবোজ। তাহলে রাইবোজের সাথে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, যে কোনো একটা সংযুক্ত হয়ে তৈরি করবে আরএনএর নিউক্লিওটাইড। ওই নিউক্লিওটাইড তখন একে রাইবো নিউক্লিওটাইড বলা হয়, আর ডিএনএটাকে ডিঅক্সি নিউক্লিওটাইড বলা হয়। রাইবো নিউক্লিওটাইড তার সাথে সংযুক্ত হবে একইভাবে একটা ফসফেট, সরি প্রথমে তৈরি হলো নিউক্লিওসাইড, তার সাথে ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হবে, নিউক্লিওটাইড। তাহলে কথা সেম। কথা হলো সর্বপ্রথম 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার সাথে সংযুক্ত হবে নাইট্রোজেন ঘটিত যে কোনো একটা ক্ষারক, তৈরি হবে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড পরে ফসফেট নিবে, কোথা থেকে, ফসফরিক অ্যাসিড থেকে। নিউক্লিওসাইডের সাথে ফসফেট মিলে তৈরি করবে নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি করবে ডিএনএ অথবা আরএনএ। তাহলে এখন এই ছবিটা একটু লক্ষ্য করো খুব মনোযোগ দিয়ে। তাহলে এই যে দেখো, এই ছবিটা লক্ষ্য করো। তাহলে এইটা হলো একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই অংশটুকু হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা। দেখো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, আর এই জায়গায় আছে 5 নম্বর। তাহলে এই পুরোটাই হলো 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। পুরো এটা কিন্তু একটা গাঠনিক সংকেত, এই জন্য একটু জটিল লাগতে পারে, কিন্তু জিনিসটাকে বুঝো। তাহলে এই গাঠনিক সংকেতে এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে সংযুক্ত আছে কে, তার সাথে সংযুক্ত আছে একটা অ্যাডেনিন, তার মানে এটা একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে এই শর্করা আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক মিলে কি তৈরি হইলো, একটা নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে সংযুক্ত হবে কি, এই যে একটা ফসফেট গ্রুপ, দেখো এখানে একটা ফসফেট গ্রুপ আছে। হ্যাঁ, তো এটার জন্য একটা অন্য কালি নেই আমি। তাহলে এই যে দেখো একটা ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপটা আসছে মূলত ফসফরিক অ্যাসিড থেকে। তাহলে তৈরি হলো নিউক্লিওটাইড। তাহলে এই পুরো জিনিসটা হলো একটা নিউক্লিওটাইড। তাহলে দেখো আমি এখন তোমাকে দেখাই যে এই যে এখান থেকে শুরু করে এই 5 কার্বনের শর্করা, ফসফেট সহ এই পুরাটা হলো একটা নিউক্লিওটাইড। তাহলে এটা একটা নিউক্লিওটাইড। সেম একইভাবে এইটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে দেখো এরকমভাবে একটা নিউক্লিওটাইড উপর নিচে কি দিয়ে সংযুক্ত হয়েছে, তাহলে ফসফেট বন্ধন দিয়ে। মনে করো এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এর এদিকে একটা ফসফেট বন্ধন থাকবে, এদিকে একটা ফসফেট বন্ধন। এটা আরেকটা নিউক্লিওটাইড, এও ফসফেট বন্ধন। তাহলে নিউক্লিওটাইডগুলো উপরে নিচে কি দিয়ে সংযুক্ত হচ্ছে, ফসফেট বন্ধন। আর তার ডানে বাঁয়ে কি থাকতেছে, এই যে দেখো ডান দিকে কি থাকতেছে, অ্যাডেনিন। এই নিউক্লিওটাইডের মনে করো অ্যাডেনিন বেসটা আছে, এই নিউক্লিওটাইডের মনে করো গুয়ানিন বেসটা আছে, পরে মনে করো আরেকটা নিউক্লিওটাইড, তার মনে করো সাইটোসিন বেসটা আছে। তাহলে যে নিউক্লিওটাইডগুলো উপরে নিচে সংযুক্ত হচ্ছে ফসফেট দিয়ে, যার কারণে তার ডানে বাঁয়ে থাকতেছে নিউক্লিওটাইডগুলো। এখন এইখানে একটা ঘটনা আসবে যে 3 প্রাইম আর 5 প্রাইম জিনিসটা কি, খুবই ইজি। এটা খুবই ইজি, একটু সহজভাবে দেখো। তাহলে এই ছবিটা দেখো, তাহলে এই ছবিতে দেখতে পাচ্ছ এইটা হলো একটা নিউক্লিওটাইডের চেইন। আচ্ছা আগে এটাই একটু ক্লিয়ার হয়ে নাও। তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন, এর 1 নাম্বার কার্বনে কে সংযুক্ত হয়েছে, অ্যাডেনিন। 2 3 4 5, 5 নাম্বার কার্বনে কে যুক্ত হয়েছে, ফসফেট গ্রুপ। তাহলে সর্বশেষ যে নিউক্লিওটাইডটা, এর কয় নাম্বার কার্বনটা মুক্ত, মানে আর উপরে কোনো নিউক্লিওটাইডের সাথে সংযুক্ত হয় নাই, এর কত নাম্বার কার্বন, তাহলে 5 নাম্বার। এই প্রান্তটাকেই বলা হয় 5 প্রাইম প্রান্ত। তাহলে এর 5 নাম্বার কার্বন কারোর সাথে সংযুক্ত হয় নাই, কিন্তু এর 3 নাম্বার কার্বনটা পরবর্তী নিউক্লিওটাইডের কয় নাম্বার কার্বনের সাথে সংযুক্ত হয়েছে, 5 নাম্বার কার্বনের সাথে। তাহলে এর
3 নাম্বার কার্বন এর 5 নাম্বার কার্বনে একটা ফসফেট বন্ডের সাথে যুক্ত। একইভাবে এর 3 নাম্বার তার নিচেরটার সাথে 5 নাম্বার দিয়ে সংযুক্ত, এর 3 নাম্বার পরেরটার 5 নাম্বারের সাথে সংযুক্ত। তাহলে একদম সবশেষের কোনটা খালি থাকবে বলো তো? 3 নাম্বার কার্বনটা। তাহলে 3 নাম্বার কার্বন যদি খালি থাকে তাহলে এই প্রান্তটাকে বলা হচ্ছে 5 প্রাইম মানে 5 নাম্বার কার্বন খালি, আর এই দিকের প্রান্তটাকে বলা হচ্ছে 3 প্রাইম মানে 3 নাম্বার কার্বন খালি। জিনিসটাকে আরও যদি আমি তোমাদেরকে একটু সহজভাবে দেখাই তাহলে এই ছবিটা লক্ষ্য করো। ধরে নাও এইটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা আমি আট করলাম, একটু দাঁড়াও, 5 কার্বন বিশিষ্ট শর্করা। ধরে নাও এটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার ছবি আমি আট করলাম। হ্যাঁ, তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 আর CH2OH, এইটা হলো 5 নাম্বার, এখানে আছে 5 নাম্বার কার্বনটা। তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, ধরে নাও এটা একটা রাইবোজ শর্করা। তাহলে এই রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনে কে সংযুক্ত হবে? 1 নাম্বার কার্বনে সংযুক্ত হবে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। মনে করো অ্যাডেনিন সংযুক্ত হয়েছে, পুরো অ্যাডেনিনের সংকেতটা আর আমি লিখলাম না, মনে করো অ্যাডেনিন সংযুক্ত হইলো। তাহলে 2 3 নাম্বার কার্বনটা এখানে একটা ফসফেট বন্ধন দিয়ে পরবর্তী নিউক্লিওটাইডের সাথে সংযুক্ত হবে। তাহলে ধরে নেই এটা হলো পরবর্তী নিউক্লিওটাইডটা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে জিনিসটা কি হলো দেখো তো, এর যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের সাথে কিন্তু ফসফেটটা সংযুক্ত হচ্ছে। তাহলে 5 নাম্বারটা হলো CH2OH। তাহলে এই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন পরের নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের সাথে সংযুক্ত। এর 5 নাম্বার কার্বনটা এদিকে কিন্তু আর কোনো নিউক্লিওটাইড নেয়নি, মনে করো এটা সবার উপরের নিউক্লিওটাইড আর এইটা সবচেয়ে নিচের নিউক্লিওটাইড, মাঝে মনে করো অনেকগুলো আছে, আমি আর আট করলাম না। তাহলে এর কয় নাম্বার প্রান্তটা মুক্ত, কয় নাম্বার কার্বনটা মুক্ত? 5 নাম্বার। এই প্রান্তটাকেই বলা হয় তখন 5 প্রাইম প্রান্ত। আর সবচেয়ে নিচের কয় নাম্বার প্রান্তটা খালি থাকবে? তাহলে 3 নাম্বার, এইটাকেই বলা হয় তখন 3 প্রাইম প্রান্ত। তাহলে এই যে সূত্রকটা তৈরি হলো, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটার আরও নিচে অনেকগুলো থাকবে। তাহলে সবগুলো নিউক্লিওটাইড মিলে যখন একটা লম্বা চেইন তৈরি হলো, মনে করো এইটা একটা লম্বা চেইন, তাহলে এই লম্বা চেইনটা কেমন তৈরি হলো বলো তো? 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর এদিকে কি থাকবে? মনে করো অ্যাডেনিন আছে, আরেকটা যদি নিউক্লিওটাইড গুয়ানিন থাকে, আরেকটা যদি সাইটোসিন থাকে, আরেকটা মনে করো গুয়ানিন আছে, তাহলে এরকমভাবে নিউক্লিওটাইডগুলো থাকতেছে। এখন চিন্তা করো তো, আরেকটা সূত্রকও যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমে তৈরি হয়, মনে করো আরেকটা সূত্রকও একইভাবে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে তৈরি হইলো, তাহলে এর অ্যাডেনিনের অ্যাগেনস্টে থাইমিন এইদিকে থাকবে, গুয়ানিনের অ্যাগেনস্টে সাইটোসিন থাকবে, সাইটোসিনের অ্যাগেনস্টে গুয়ানিন থাকবে, গুয়ানিনের অ্যাগেনস্টে সাইটোসিন থাকবে। তাহলে কি এই অ্যাডেনিন থাইমিনের দেখা পাবে? আমরা তো জানি অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে একটা বন্ধন তৈরি করবে, হাইড্রোজেন বন্ধন, 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। কিন্তু অ্যাডেনিন যেদিকে ঘুরে আছে, থাইমিন তার উল্টা দিকে মুখ ঘুরে আছে, মানে এদিকে তুমি তাকায় আছো, তোমার আরেকজন সামনের দিকে তাকায় আছে, তাহলে কি তুমি তার সাথে কোলাগুলি করতে পারবা? কোলাগুলি করতে পারবা না। তাহলে কোলাগুলি থাকতে হলে তাদেরকে মুখোমুখি আনতে হবে, মানে ঘুরাই দিতে হবে। তাহলে এই চেনটাকে ঘুরাই যদি আমি উল্টাই দেই, অর্থাৎ এই দিকে নিয়ে আসি 3 প্রাইম প্রান্ত, খুব মনোযোগ দিয়ে শুনো, অ্যাডেনিনের সাথে থাইমিনকে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে তোমার সংযুক্ত করতে হবে। তাহলে অ্যাডেনিন থাইমিন মুখোমুখি থাকতে হবে, একজন সামনে আরেক সামনে তাকায় আছে, আমার সামনে আরেকজন সেও সামনে তাকায় আছে, তার সাথে আমি কোলাগুলি করতে পারবো না। তাহলে তাকে ঘুরে আসতে হবে, উল্টে আসতে হবে। তাহলে এই চেনটাকে ধরে আমি যদি জাস্ট উল্টাই দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, দেখো তখন কিন্তু উল্টে যাবে চেনটা, উল্টে গিয়ে কি হবে? এই ধরনের একটা গঠন সৃষ্টি হবে, এই ধরনের একটা গঠন সৃষ্টি হবে। এবার যদি এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, আমি যদি এটা 3 প্রাইম এই পাশে রাখি, 5 প্রাইম এই পাশে রাখি, তাহলে চেইনটা কিন্তু উল্টে আসবে, উল্টে থাইমিনটা এই দিকে চলে আসবে, সাইটোসিনটা এই দিকে চলে আসবে, গুয়ানিন এই দিকে চলে আসবে, সাইটোসিন এইখানে চলে আসবে। এখন দেখো তো তারা মুখোমুখি চলে আসছে না? মুখোমুখি যদি চলে আসে তখন অ্যাডেনিনের সাথে থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে সংযুক্ত হবে, গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে, সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে। তাহলে কিন্তু এইটা ডিএনএ এর একটা সূত্রক যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা ডিএনএ এর আরেকটা সূত্রক যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই 2টা সূত্রক পরবর্তীতে বেস পেয়ার নিয়ম অনুযায়ী অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিনের সাথে কমপ্লিমেন্টারি ভাবে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হইলো, তৈরি হইলো মইয়ের মতো একটা গঠন। এই মইয়ের মতো গঠনটা একটু পরেই প্যাচ খেয়ে যাবে, এই প্যাচ খাওয়াটাকে বলি আমরা হেলিকাল স্ট্রাকচার, প্যাচ খেয়ে গিয়ে ডিএনএ তৈরি করবে। আশা করি খুব সিম্পলভাবে বুঝতে পারছো। এখন এই ছবিটা তুমি একটু লক্ষ্য করো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা দেখো, এখন একদম কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। হ্যাঁ, তাহলে এই ছবিতে দেখো যে এই ছবিতে হলো এইটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটা হলো একটা ফসফেট গ্রুপ, আর এটা হলো একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে এই 3টা জিনিস একসাথে তৈরি করছে নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড, একইভাবে এটা একটা নিউক্লিওটাইড, একইভাবে এটা একটা নিউক্লিওটাইড। তাহলে পাশাপাশি উপর নিচ একটা করে নিউক্লিওটাইড মিলে একটা চেইন তৈরি করছে। এই চেইনের মধ্যে দেখো কি হয়েছে, এই চেইনের মধ্যে
এই চেইনের 5 নাম্বার কার্বনটা খালি, এই যে 5 নাম্বার কার্বনে আর উপরে কোনো নিউক্লিওটাইড নাই, তাহলে এটা হলো 5 প্রাইম প্রান্ত। আবার তার নিচেরটার কয় নাম্বার কার্বন খালি থাকবে, তাহলে 3 নাম্বার, তাহলে এটা হলো 3 প্রাইম প্রান্ত। তাহলে আরেকটা চেইনও তুমি যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমে ঢুকাও, তাহলে এই যে নিউক্লিওটাইড, এদিকেও কিন্তু একইভাবে একটা করে নিউক্লিওটাইড আছে, এটাও একটা নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইডের সাইটোসিনটা কোন দিকে মুখ ঘুরে থাকতো, ওই দিকে মুখ ঘুরে থাকতো। এই জন্য চেনটাকে আমরা কি করে দিছি, উল্টাই দিছি। চেনটাকে উল্টাই দেওয়ার কারণে দেখো এই যে সাইটোসিনটা তার উল্টা পেশে না থেকে তার সাথে মুখোমুখি হয়ে বসছে। তাহলে এই যে এই নিউক্লিওটাইডের সাইটো, যখন এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর এটাকে করছো তুমি 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে কিন্তু ঘুরে আসছে। তখন এই যে গুয়ানিন সাইটোসিনের দেখা পাইছে এবং 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে সংযুক্ত হয়েছে। থাইমিন অ্যাডেনিনের দেখা পাইছে এবং 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়েছে। সাইটোসিন গুয়ানিনের দেখা পাইছে, তখন 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়েছে। তাহলে এইটা হলো একটা চেইন বা একটা সূত্রক যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। এইটা হলো আরেকটা সূত্রক যেটা তার উল্টা, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম। তারপর পাশাপাশি তারা বেস পেয়ারিং নিয়ম অনুযায়ী গুয়ানিন সাইটোসিন থাইমিন অ্যাডিনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এইটা তৈরি করলো একটা মইয়ের মতো গঠন, সহজ একটা মইয়ের মতো গঠন। এরপর মইটা কি খাবে, নিজেদের মধ্যে প্যাচ খাবে, প্যাচ খেয়ে একটা হেলিকাল স্ট্রাকচার বা এই ধরনের ছবি তৈরি করবে। আসো এই যে দেখো, তাহলে প্রথমে আলাদাভাবে 2টা মই, এরপর মইটা প্যাচ খেয়ে গেছে, খেয়ে একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার তৈরি করছে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে এই যে ডিএনএ এর ক্ষেত্রে পাবো ডিঅক্সিরাইবোস, আর তার সাথে সংযুক্ত হবে যে কোনো একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এই নাইট্রোজেন ঘটিত কোনো ক্ষারকেরই আণবিক গাঠনিক সংকেত তোমার আর্ট করার কোনো দরকার নাই, জীবনও এইভাবে চাইবে না। আমি বলে দিচ্ছি কোন ছবিটা আর্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা কি নিব, একটা পেন্টোজ সুগার নিব, ডিএনএ হলে ডিঅক্সিরাইবোস, আরএনএ হলে রাইবোস, একটা নিব নাইট্রোজেন ঘটিত ক্ষার, যে কোনো একটা তুমি পছন্দ মতো নিয়ে নাও। তৈরি হয়ে গেল আমাদের নিউক্লিওসাইড। কি তৈরি হয়ে গেল, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে পরবর্তীতে তুমি কি নিবা, আরেকটা ফসফেট নিবা। যদি অ্যাডেনিন নাও তৈরি হবে যে নিউক্লিওসাইডটা, তার নাম ডিঅক্সি অ্যাডিনোসিন। যদি তুমি থাইমিন নাও তাহলে ডিঅক্সি থাইমিন নাম হবে, এরকমভাবে নামগুলো আসবে। হ্যাঁ, এরপরে নিউক্লিওসাইডের সাথে আরেকটা কি নিবা তুমি, ফসফেট। তৈরি হয়ে গেল কি, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলো পরবর্তীতে, তাহলে এটা একটা নিউক্লিওটাইড। হ্যাঁ, নিউক্লিওটাইডটার নাম হবে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, যেহেতু একটা ফসফেট আছে, তাহলে এইটা হলো একটা নিউক্লিওটাইড। এরকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড উপরে নিচে সংযুক্ত হয়ে ডিএনএর একটা সূত্রক তৈরি করবে। তাহলে এটা একটা নিউক্লিওটাইড, তার নিচে এটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে এর 3 নাম্বারটা এর 5 নাম্বারের সাথে একটা কি তৈরি করবে, ফসফেট বন্ধন তৈরি করবে, করে চেইন তৈরি করবে। এইখানে দেখো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই ছবিটা। তাহলে এই যে একটা 5 কার্বনের শর্করা ফসফেট, আর সাথে কি নিছে একটা থাইমিন, তাহলে এটা পুরাটাই একটা নিউক্লিওটাইড। এ তার নিচেরটার সাথে ফসফেট বন্ধন দিয়ে যুক্ত, তার নিচেরটার সাথে ফসফেট বন্ধন দিয়ে যুক্ত, তৈরি হলো একটা চেইন। ঠিক অপোজিট ভাবে আরেকটা চেইন তৈরি হবে, তাই না? তাহলে এইবার দেখো, এবার অপোজিট পাশে আরেকটা চেইন এবং সে উল্টে আসছে। এ হয়েছে 3 প্রাইম 5 প্রাইম থেকে 3 প্রাইম, এইটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। উল্টে আসলে থাইমিন অ্যাডিনিনের দেখা পাবে, গুয়ানিন সাইটোসিনের দেখা পাবে, সাইটোসিন গুয়ানিনের দেখা পাবে, হয়ে ডাবল হেলিক্স স্ট্রাকচার তৈরি করবে। তাহলে এখন তুমি যদি এইটা পড়ো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা যে ডিএনএ অণুগুলো কি থাকে, দ্বিসূত্রক। বিন্যাসটা কেমন, ডান থেকে বাম দিকে ঘোরানো বা পেঁচানো সিঁড়ির মতো থাকে, যাকে বলা হয় ডাবল হেলিক্স স্ট্রাকচার। তাহলে আমরা সর্বশেষবারের মতো ডিএনএর স্ট্রাকচারের একটু লাস্ট রিভিউ করে নেই। তাহলে দেখো ডিএনএ অণুটা কেমন থাকে, দ্বিসূত্রক, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো, পেঁচানো সিঁড়ির ন্যায়। তাহলে পেঁচানো সিঁড়ির ন্যায় থাকে, তাই না, যাকে বলা হয় ডাবল হেলিক্স গঠন। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী। তাহলে একটা সূত্রক থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম কার্বনমুখী, আর আরেকটা থেকে উল্টা, তার মানে 3 প্রাইম থেকে 5 প্রাইম কার্বনমুখী হয়ে অবস্থান করে। সূত্র দুটি তৈরি হয় কি দিয়ে, ডিঅক্সিরাইবোস সুগার ফসফেট এর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস, যেমন অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন দিয়ে। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোস সুগারের 3 নাম্বার ও 5 নাম্বার কার্বনের সাথে, এবং ক্ষারকগুলো যুক্ত থাকে কয় নাম্বার কার্বনের সাথে, প্রথম কার্বনের সাথে। কারণ 5 নাম্বার উপরে 3 নাম্বার নিচে, আর 1 নাম্বার কার্বনটা আছে এই সাইডে। তাহলে এখানে 5, এখানে 3, আর এটা আছে 1 নাম্বার, তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড। ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন, তাই না? অ্যাডেনিন সবসময় কার সাথে সংযুক্ত হয়, থাইমিন। গুয়ানিন সবসময় কার সাথে সংযুক্ত হয়, সাইটোসিন। অ্যাডেনিন থাইমিন কয়টা হাইড্রোজেন বন্ধন, 2টা। গুয়ানিন সাইটোসিন কয়টা হাইড্রোজেন বন্ধন, 3টা। ওকে, ডিএনএ অণুর প্রতিটি সূত্রকের প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রোম। এটা আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। তাহলে এরপরে মনে করো এই যে সুতাগুলো তৈরি হলো, প্রথমে 2টা আলাদা আলাদা সুতা তৈরি হলো, এই 2টা সুতা পরবর্তীতে প্যাচ খাবে। তাহলে মনে করো এর আছে অ্যাডেনিন, তাহলে এর অ্যাগেনস্টে এর কি থাকবে, থাইমিন। এর আছে গুয়ানিন, এর অ্যাগেনস্টে থাকবে সাইটোসিন। এর আছে সাইটোসিন, এর আছে গুয়ানিন। এদিকে আছে থাইমিন, এদিকে আছে অ্যাডেনিন। কয়েকটা আমি অ্যাড করলাম, তাহলে 2টা 3টা 3টা 2টা। এরপরে তারা কি খেয়ে যাবে, তারা প্যাচ খেয়ে যাবে, তাই না? তাহলে তারা যদি প্যাচ খায় তখন এই ধরনের একটা গঠন সৃষ্টি হবে,
এই যে দেখো, তাহলে প্যাচ খেয়ে গেছে। এখন এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে একটা হেলিক্স বা একটা ঘূর্ণন, অর্থাৎ এই জায়গা থেকে এই ডিস্টেন্সের দূরত্বটাকে বলা হচ্ছে একটা ঘূর্ণন। একটা ঘূর্ণনের মধ্যে কি থাকে, এই যে মনে করো একটা অ্যাডিনিন, তাহলে এর এগেনস্টে কি থাকবে, থাইমিন। এখানে মনে করো গুয়ানিন, এর এগেনস্টে থাকবে সাইটোসিন। এখানে সাইটোসিন, এর এগেনস্টে গুয়ানিন। আমি আর আর্ট করলাম না, কিন্তু তোমরা মাথায় রাখবা একটা ঘূর্ণনের মধ্যে 10টা থাকে। তাহলে এখানে 3টা হাইড্রোজেন বন্ধন, 3টা, এখানেও 3টা, এখানে থাইমিন, এখানে অ্যাডেনিন 2টা, এখানেও 2টা। তাহলে এই যে একটা হেলিক্স বা একটা প্যাচ দেখাইছে, এই অংশটুকুর দৈর্ঘ্য থাকে 34 অ্যাংস্ট্রম। খুব সুন্দরভাবে মাথায় রাখো। তাহলে একটা হেলিক্সের মানে এই ডিস্টেন্সটুকু হলো কতটুকু, এই ডিস্টেন্সটুকু হলো 34 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল 10⁻10 মিটার, 10⁻10 মিটার। তাহলে প্রতিটা হেলিক্সের ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। প্রত্যেকটা ঘূর্ণনে নিউক্লিওটাইড সিঁড়ি থাকে 10টা। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম থাকবে টোটাল 10টা। আমি 10টা এখানে আর্ট করে নিই, 5টা আর্ট করছি। তাহলে প্রতিটা হেলিক্সে কতগুলো নিউক্লিওটাইড থাকে, 10টা। তাহলে আমি যদি বলি এই নিউক্লিওটাইড একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু, তার মানে এই ডিস্টেন্সটুকু কতটুকু হবে, তার মানে টোটাল দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। একটা ঘূর্ণনের মধ্যে নিউক্লিওটাইড আছে কয়টা, 10টা। তার মানে প্রত্যেকটা ধাপ থেকে আরেকটা ধাপের দৈর্ঘ্য হবে 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ারভাবে শুনে নাও। আবার বলি, একটা হেলিক্সের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। প্রত্যেকটা হেলিক্সে বেস পেয়ার থাকে 10টা। তাহলে প্রত্যেক বেস পেয়ারের দূরত্ব, তার মানে এই ডিস্টেন্সটুকু একটা থেকে আরেকটু দূরত্ব কতটুকু হবে, তাহলে 34/10, তার মানে 3.4 অ্যাংস্ট্রম। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটা আবার আসে যে সিঁড়ির প্রত্যেক ধাপের দৈর্ঘ্য কত, তাও কিন্তু 3.4 অ্যাংস্ট্রম। কারণ এই নিউক্লিওটাইডের বেস পেয়ারগুলোকে সিঁড়ির ধারণা করা হয়, সিঁড়ির প্রত্যেকটা ধাপের সাথে ধারণা করা হয়। তাহলে এইটুকু দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। আর পুরোটাতে থাকে 10টা, পুরো 10টার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। ন্যানোমিটার করলে এটা একটু তোমরা ভেঙে ফেলো, 10 দিয়ে জাস্ট ভাগ দিবা। তখন 34 অ্যাংস্ট্রমকে যদি ন্যানোমিটার করো তাহলে 3.4 ন্যানোমিটার হবে। আবার এইটাকে যদি ন্যানোমিটার করো তাহলে 0.34। কিন্তু তোমরা মুখস্থ অ্যাংস্ট্রম দিয়ে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। শুধু মাথায় রাখবে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটার গেলে আমি 10 দিয়ে ভাগ করবো, ঝামেলা শেষ। ওকে। আর বলা হচ্ছে ডিএনএর ব্যাস, এই যে এইটুকু দূরত্ব, তার মানে এক চেইন থেকে আরেক চেইনের ম্যাক্সিমাম দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। তাহলে এই মাপগুলো যেন কোনোভাবেই ভুল না হয়, অসংখ্যবার পরীক্ষায় আসছে। আমি জাস্ট রিপিট করে দেই। তাহলে নিউক্লিওটাইডের একটা হেলিক্স বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত, এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে 34 অ্যাংস্ট্রম। যদি প্রশ্ন আসে প্রতিটি ঘূর্ণনে কতগুলো নিউক্লিওটাইড থাকে, উত্তর হবে 10টি। তাহলে যদি প্রশ্ন আসে তারপর প্রত্যেক নিউক্লিওটাইডের দূরত্ব কত, অথবা প্রশ্ন আসতে পারে সিঁড়ির প্রত্যেক ধাপের দৈর্ঘ্য কত, অথবা প্রশ্ন আসতে পারে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দৈর্ঘ্য কত বা দূরত্ব কত, তখন আসবে 3.4 অ্যাংস্ট্রম। আর যদি আসে ব্যাস কত, ব্যাস জিনিসটা কিন্তু টোটালি আলাদা। ব্যাস মানে হলো একটা সূত্রক থেকে আরেকটা সূত্রকের ম্যাক্সিমাম দূরত্ব, এটা কতটুকু থাকলে 20 অ্যাংস্ট্রম। এটা কিন্তু অনেকবার প্রশ্নে আসছে এবং তোমরা ইনভেরিয়েবলি এটা ভুল করে থাকো। হ্যাঁ, তাহলে দেখো যে প্রত্যেকটা প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, 10 দিয়ে ভাগ করলে 3.4 ন্যানোমিটার। তোমরা অ্যাংস্ট্রম মনে রাখো। প্রতিটি প্যাচে নাইট্রোজেনাস বেস কটা থাকে, 10টি। ফলে এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কতটুকু হয়, 3.4 অ্যাংস্ট্রম। আর প্রতি প্যাচে হেলিক্স দুটির ব্যাস, তার মানে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু, 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। আশা করি এরপর এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না ইনশাল্লাহ। ডিএনএ কি কাজ করে আমরা এগুলো বিস্তারিত পড়ব পরবর্তীতে। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি যে ক্রোমোজোমটা অনেকগুলো ডিএনএ নিয়ে তৈরি, তাই না? এরপর বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করে, জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ একটু রিডিং দিলেই বুঝতে পারবা। জীবের পরিবৃত্তি বা মিউটেশন ঘটায়। মিউটেশন কি আমরা জানবো শেষ ক্লাসে। ডিএনএ তার হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে পারে। মনে করে অ্যাডেনিনের জায়গায় ভুলে থাইমিন চলে আসছে, তখন সে কিন্তু এটা মেরামত করতে পারে। এছাড়া অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিএনএ আরেকটা ডিএনএ তৈরি করতে পারে। ডিএনএ কিভাবে কাজ করে আমরা 4 নাম্বার লেকচারে একদম ডিটেলসে শিখবো। যে ডিএনএ মূলত একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে, ওই মেসেঞ্জার আরএনএটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিন কোষের যাবতীয় এবং জীবের যাবতীয় বৈশিষ্ট্য নির্ধারণ করে। ডিএনএ যারা বুঝে ফেলছো, ডিএনএ যে বুঝে ফেলছো তার জন্য আরএনএ বোঝার কোনো কিছুই না। যেমন ডিএনএ ক্ষেত্রে আমরা দেখছি যে একটা সূত্রক তৈরি হচ্ছে, তার এগেইনস্টে বিপরীতমুখী আরেকটা সূত্রক তৈরি হচ্ছে, দুইটা মিলে ডিএনএ। কিন্তু আরএনএর ক্ষেত্রে একটাই সূত্রক তৈরি হবে, আর কোনো ঝামেলাই নাই। পার্থক্য কোথায়, শুধু 5 কার্বন বিশিষ্ট শর্করাটা ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোস, আরএনএ থাকে রাইবোস। নাইট্রোজেন গঠিত ক্ষারক ডিএনএতে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে সবগুলোই থাকে, শুধুমাত্র থাইমিনের এগেনস্টে ইউরাসিল থাকে। আর কোনো পার্থক্য নাই, শুধু এখানে চেইন তৈরি হবে কয়টা, মাত্র একটা চেইন তৈরি হবে। তাহলে সহজভাবে বলতে গেলে ধরে নাও যে এটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা,
তাহলে এই 5 কার্বনের শর্করার কি আছে 1 2 3 4 আর 5 নম্বর কার্বনটা বাইরে CH2OH। তাহলে এই যে এটা এর সাথে সে নাইট্রোজেন গঠিত ক্ষারক নিবে একটা অ্যাডিনিন, এর এগেইনস্টে উল্টা পাশে তাহলে যদি আরএনএ হয় তাহলে থাইমিন না নিবে না, মানে সে কখনো থাইমিন অ্যাকসেপ্ট করবে না। কাকে নিবে? ইউরাসিলকে নিবে। কিন্তু পাশাপাশি কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক ডিএনএ এর মতো সংযুক্ত হবে না, কারণ এখানে চেইন তৈরি হবে কয়টা? একটা। তাহলে ধরো এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এরা উপর নিচে ফসফেট বন্ধন দিয়ে যুক্ত, আগের মতোই ফসফেট বন্ধন দিয়ে যুক্ত। এই পাশে থাকবে মনে করো অ্যাডিনিন, এই পাশে থাকবে মনে করো গুয়ানিন, আর এই পাশে থাইমিন থাকবে না, থাইমিনের বদলে কি থাকবে? ইউরাসিল থাকবে। কিন্তু এই যে একটা সূত্রক তৈরি হইলো, তাহলে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হইলো মনে করো, এই একটা সূত্রককেই তখন আমরা বলি আরএনএ, কারণ এখানে কোনো কমপ্লিমেন্টারি আরেকটা সূত্রক তৈরি হবে না। আরএনএ সবসময় হয় এক সূত্রক। সো এটার গঠন নিয়ে তোমাদের জটিল তেমন কোনো কিছু নাই। তাহলে ছবিটা দেখো, এই যে একটা নিউক্লিওটাইড, তার নিচে একটা নিউক্লিওটাইড, তার নিচে একটা নিউক্লিওটাইড, এক সূত্রক একটা চেইন তৈরি হয়েছে, এটাই আরএনএ। তাহলে অবস্থান কোথায়? সকল জীবকোষে আরএনএ থাকে। একটি কোষে বিরাজমান আরএনএর শতকরা 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, 10 ভাগ থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মূলত নিউক্লিওলাস অংশে থাকে। রাসায়নিক গঠন কি? পেন্টোজ সুগার হিসেবে এখানে থাকে রাইবোস, যেটা ডিএনএতে ছিল ডিঅক্সিরাইবোস। নাইট্রোজেন গঠিত ক্ষারক হিসেবে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের বদলে থাকে শুধু ইউরাসিল। ফসফেটটা কি? ফসফেট গ্রুপ আকারে থাকে। এবার আরএনএটা 5 ধরনের হয়, নামগুলো একটু জেনে রাখো। একটা আরএনএকে বলা হয় ট্রান্সফার আরএনএ, নাম শুনে বুঝতেছো এই আরএনএটা কোনো কিছু ট্রান্সফার করে নিয়ে আসে। মনে রাখবা ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে মূলত অ্যামিনো অ্যাসিড। আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ায় দেখব যে এই ট্রান্সফার আরএনএটা কি ট্রান্সফার করে নিয়ে আসে? একটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে নিয়ে আসে। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ, নাম শুনে বুঝতেছো এ কোনো একটা মেসেজ বহন করে নিয়ে আসবে। কি মেসেজ নিয়ে আসে, কেন নিয়ে আসে, এটা তুমি যদি একদম ক্লিয়ার কনসেপ্ট এবং খুব মজা করে বুঝতে চাও তাহলে অবশ্যই এরপরের যে ক্লাস 4 নম্বর ক্লাসটা তোমাকে করতেই হবে। খুবই ইন্টারেস্টিং। এরপর দেখো একটা হলো বংশগতীয় আরএনএ বা জিআরএনএ, জেনেটিক আরএনএ বলা হয়, একটা হলো মাইনর আরএনএ বা এমআরএনএ। এই 5 ধরনের নাম একটু পড়বা, হ্যাঁ? ওকে, তাহলে ট্রান্সফার আরএনএটা কি? দেখো ট্রান্সফার আরএনএটা দেখে তোমার যদিও মনে হচ্ছে দ্বিসূত্রক, কিন্তু এটা আসলে কি জানো? এটা কিন্তু একসূত্রকই। তাহলে আরএনএটা মনে করো একটা সুতা, এই সুতাটা, তাহলে এটা 5 প্রাইম আর একটা প্রান্ত হলো 3 প্রাইম। কিন্তু ট্রান্সফার আরএনএটা একদম সোজা সুতার মতো না থেকে সবাই টাকে একটু টানা হেঁচড়া করে। মনে করো এই সুতাটাকে আমি এইদিকে একটু টান দিলাম, এইদিকে একটু টান দিলাম, নিচের দিকে একটু টান দিলাম, তখন ওই একটা সুতাই কিন্তু এরকম গঠন প্রাপ্ত হতে পারে। মানে সুতাটা একটু ভাঁজ হয়ে আছে, বুঝছো? আর কোনো কিছুই না। তাহলে এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। কিন্তু সে যদি দ্বিসূত্রক হইতো তাহলে একটা সুতা থাকতে হতো 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটা সুতা থাকতে হইতো 3 প্রাইম থেকে 5 প্রাইম। এবং এই দুইটা সুতার মধ্যে অ্যাডেনিনের সাথে এদিকে গুয়ানিনের, অ্যাডিনের সাথে ইউরাসিলের, গুয়ানিনের সাথে সাইটোসিনের হাইড্রোজেন বন্ধন থাকতে হইতো। কিন্তু ট্রান্সফার আরএনএতে এরকম পাশাপাশি নিউক্লিওটাইডের কোনো হাইড্রোজেন বন্ধন দিয়ে সংযুক্ত থাকে না। কিন্তু দেখে যদিও দ্বিসূত্র মনে হচ্ছে, কিন্তু সুতা দেখো একটাই। ওই এক সুতাকে এদিকে একটু টানছি, এদিকে একটু টানছি, এদিকে একটু টানছি, তার কারণে আকৃতিটা এমন হয়ে গেছে, হ্যাঁ? তাহলে এইটা দেখো একটা ট্রান্সফার আরএনএ। তাহলে এই যে 5 প্রাইম প্রান্ত, এই যে 3 প্রাইম প্রান্ত, তাহলে তাকে একটু টানা হেঁচড়া করে তার আকৃতি আমরা চেঞ্জ করছি। তাহলে ট্রান্সফার আরএনএটা কি করে? কি ট্রান্সফার করে? মূলত অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এটা যদি বুঝতে চাও তাহলে 4 নম্বর ক্লাসটা আমাদের ডিটেলসে করতে হবে। বিজ্ঞানী আরআইস হোলিয়ের ক্লোভার লিভ মডেল অনুযায়ী ট্রান্সফার আরএনএতে 5টি বাহু ও 4টি ফাঁস থাকে। তাহলে এগুলোকে বলা হয় ফাঁস, এই গোলগুলোকে বলা হয় ফাঁস বা লুপ, হ্যাঁ? আর লম্বাগুলোকে বলা হচ্ছে বাহু। এর বাহুগুলোর মধ্যে একটা নাম অ্যামিনো অ্যাসিড বাহু, যেখানে সে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসে। একটা নাম অ্যান্টিকোডন বাহু, এই বাহুটাকে বলা হয় অ্যান্টিকোডন, যে অ্যান্টিকোডন বাহু দিয়ে সে মেসেঞ্জার আরএনএর উপর বসে। এই জিনিসটা এখন তোমরা বুঝবা না, তুমি যদি 4 নম্বর ক্লাসটা করো তাহলে বুঝবা যে আসলে মেসেঞ্জার আরএনএ কি, মেসেঞ্জার আরএনএ কী বহন করে নিয়ে আসতেছে, তখন ক্লিয়ার হবা। আর একটা হলো অতিরিক্ত বাহু থাকে। তাহলে তুমি এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে একটু বুঝতে পারবা যে এইখানে ট্রান্সফার আরএনএটা বসছে একটা আরএনএর উপর। এই আরএনএটাকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, হ্যাঁ? তাহলে এইটা হলো একটা মেসেঞ্জার আরএনএ, এই যে একটা মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএর 3টা কোডকে, অর্থাৎ এই যে সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এটাকে বলা হয় জেনেটিক কোড, এটাকে বলা হয় জেনেটিক কোড। এই জেনেটিক কোডের উপর এসে বসে ট্রান্সফার আরএনএর যে পার্টটা, তাকে বলা হয় অ্যান্টিকোডন। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে এই প্রান্তটা অ্যান্টিকোডন। আর যে প্রান্তে ট্রান্সফার আরএনএ একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসে, এই প্রান্তটাকে বলা হয় কোডন। তাহলে ট্রান্সফার আরএনএর একটা প্রান্ত অ্যামিনো অ্যাসিড মাথায় করে নিয়ে আসে, ওই প্রান্তটার নাম কি? কোডন। ট্রান্সফার আরএনএ আরেক প্রান্ত দিয়ে মেসেঞ্জার আরএনএর উপর বসে, ওই ট্রান্সফার আরএনএর ওই পার্টটাকে বলা হয় অ্যান্টিকোডন। এবং
কার উপর বসেছে? মেসেঞ্জার আরএনএর উপর। এবং সে যখন মেসেঞ্জার আরএনএর উপর এসে বসে তখন অ্যামিনো অ্যাসিডটাকে রেখে আবার আরেক প্রান্ত দিয়ে চলে যায়। তাদের বসার জন্য যে সবুজ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, যে তাদের বসার একটা জায়গা তৈরি করে দিছে, এই সবুজ রঙের জায়গাটাকে বলা হয় রাইবোজোম। আমি বারবার কিন্তু বলে আসছিলাম যে রাইবোজোম, মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ তিনজন মিলেই প্রোটিন তৈরি করে। তাহলে প্রথমে মেসেঞ্জার আরএনএ আসছে, তার উপর রাইবোজোম বসার জায়গা করে দিছে, এরপর ট্রান্সফার আরএনএ আসবে, মেসেঞ্জার আরএনএর উপর বসবে, অ্যামিনো অ্যাসিড আনবে, রেখে চলে যাবে। আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, বসবে, অ্যামিনো অ্যাসিড রাখবে, চলে যাবে। এরকমভাবে দেখো এই যে কতগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে, তাই না? এই সবগুলো অ্যামিনো অ্যাসিড জোড়া দিয়ে পরবর্তীতে তৈরি হবে প্রোটিন, যে জিনিসটা আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া যখন পড়বো তখন বিস্তারিতভাবে আলোচনা করবো এবং ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো। এবার রাইবোজোমাল আরএনএ কি করে দেখো। রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান কোষের সমস্ত আরএনএর 80 থেকে 90 ভাগই থাকে আরআরএনএ। জেনেটিক আরএনএ কি করে? ভাইরাস দিয়ে বংশগতীয় বস্তু হিসেবে থাকে, প্রধান কাজ এরও প্রোটিন তৈরি। মাইনর আরএনএ কিছু আরএনএ যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে। তাহলে এনজাইমের কাঠামো দান করে মাইনর আরএনএ, এরা এনজাইম হিসেবেও কখনো কাজ করে থাকে। বার্তাবহ বা মেসেঞ্জার আরএনএ, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের সাঁচ, কেন সাঁচ এটা জানার জন্য তোমাকে অবশ্যই 4 নাম্বার ক্লাস করতে হবে। তাহলে এটা কি করে? প্রোটিন সংশ্লেষণের সাঁচ হিসেবে কাজ করে, হ্যাঁ। এবং এরা কি করে? যে অ্যামিনো অ্যাসিডের অনুক্রমটা বাছাই করে, মানে কোন অ্যামিনো অ্যাসিডটা আসবে এটা তারাই নির্ধারণ করে দেয়। ট্রান্সক্রিপশন প্রসেসে মূলত মেসেঞ্জার আরএনএ সৃষ্টি হয়। ডিএনএ থেকেই মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন আমাদের লাস্ট ক্লাসের টপিক। এখানে দেখো ডিএনএ আর এর মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে। পার্থক্যের এই ছকটা থেকে খ নাম্বারে প্রশ্ন আসতে পারে, খ নাম্বারে, হ্যাঁ, ছোটবেলা থেকেই পড়ে আসছো, একটু রিডিং দিলেই বুঝতে পারবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস এবং এই অধ্যায়ের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক এবং তোমাদের জন্য যেটা সবচেয়ে জটিল, তোমরা মনে করো সবচেয়ে জটিল, কিন্তু আমার ক্লাসটা যদি তুমি করো তাহলে দেখবা ওই টপিকটাই সবচেয়ে ইজি, সেটা হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই টপিকটা তুমি যদি বুঝে থাকো তাহলে দেখবে একটা পৈশাচিক আনন্দ পাবা, তোমার খুব ভালো লাগবে যে আসলে একটা জীবের মধ্যে এতগুলো ঘটনা ঘটতেছে, আল্লাহ তাআলা এত নিখুঁতভাবে সৃষ্টি করছে, তুমি খুব মজা পাবা। এই জন্য কিন্তু নেক্সট দিনের ক্লাসটা অর্থাৎ 4 নাম্বার ক্লাসটা অবশ্যই তোমাকে করতে হবে এবং 4 নাম্বার ক্লাসের যে টপিকগুলো এগুলো থেকে সিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো তোমার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।